আজকে তোমাদের সাথে শেয়ার করব করলার রেসিপি। করলা বা উচ্ছে অনেকেই খেতে চায় না, কিন্তু যদি এই পদ্ধতিতে রান্না করা হয় তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে করলার এই রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে করলা রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই করলার রেসিপি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে করলা নিয়েছিলাম। করলাগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর করলাগুলো দুই ভাগ করে কেটে সরু সরু করে কেটে নিচ্ছি। ভেতরের বীজগুলো যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। তোমরা চাইলে রাখতে পারো, তবে দেখো এখানে আমি যেগুলো শক্ত বীজ একদমই ফেলে দিয়েছি, যেগুলো একদম নরম বীজ কয়েকটা রয়েছে। করলাটা ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেলে প্লেটে নিয়ে নিয়েছি। আর কিন্তু ধোবো না, ধোয়ার আর দরকার নেই, তার কারণ গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম। এরপর করলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর করলাটা ভালোভাবে মেখে রাখছি। এইদিকে দেখো দুটো মাঝারি সাইজের আলু আমি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রাখলাম। এরপর কড়াই বসিয়ে প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য দুটো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। তোমরা এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা এইভাবে একটু ভেজে নিও। শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। হালকা যখন একটা রং ধরেছে, এরপর দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণে পোস্ত। পোস্ত দেওয়ার পর প্রায় 4 থেকে 5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই নাবিয়ে নিচ্ছি। পোস্ত যাতে কোনোভাবে পুড়ে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র সুন্দর একটা গন্ধ আসছে। এরপর এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিচ্ছি। এমনভাবে গুঁড়ো করব যেন একটু দানা দানা থাকে। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করলে ভালো লাগবে না। ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি আলু বা করলা বেশ অনেকটা ব্যবহার করেছি, এই জন্য তেলের পরিমাণটাও একটু বেশিই দিলাম। এই রান্নাটার জন্য অল্প তেল দিলে কিন্তু তেতোভাব থেকে যেতে পারে, কিন্তু এইভাবে যদি বেশি তেল দিয়ে করলাটা রান্না করা হয় তাহলে কিন্তু কোনো রকম তেতো লাগবে না। আর এখন যেই পরিমাণে তেল মনে হচ্ছে এটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর একদমই কমে যাবে বা সঠিক হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি 1 চিমটি পরিমাণে কালো জিরে আর 1 চিমটি গোটা জিরে। তোমরা যা ফোড়ন খেতে পছন্দ করো সেটাই দিতে পারো, আর যারা ফোড়ন খেতে পছন্দ করো না তারা চাইলে ফোড়নটা বাদ দিয়ে নিও। তেলটা খুব ভালোভাবে গরম করেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। কড়াই বা তেল পুরোটাই কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তা না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে বা ধরে যেতে পারে। একদম যাতে ঝরঝরে হয় ভাজাটা, ঝরঝরে যদি না হয় তখনও কিন্তু এতটা ভালো লাগবে না। তেলের পরিমাণটা বেশি রয়েছে দেখো। নাড়াচাড়া করতে করতেই আলুর মধ্যে হালকা একটা লালচে রং ধরিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ঢাকনা দেব না, তেলের পরিমাণ বেশি রয়েছে এমনিতেই। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতেই আলুটা বেশ কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তাও এখনও অবধি আলুর গায়ের রং খুব একটা লালচে ধরেনি। এই সময়ই এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মেখে রাখা করলাটা। করলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম হাইতে করেই রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই রান্নাটা করার জন্য লোতে করার কোনো রকম দরকার নেই। তেলের পরিমাণ বেশি রয়েছে এই জন্য কিন্তু তেলের মধ্যেই ভালোভাবে সমস্ত কিছু ভাজা বা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচ যদি কমিয়ে দেওয়া হয় তখনই করলা বা আলু এগুলো ভেঙে যেতে পারে। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করলাটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও লালচে রঙটা ধরেনি। এরপর করলা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ ঠিক আলু যেমনভাবে কেটেছিলাম সেইভাবে করে কেটে নিয়েছি। আর দিয়েছি কয়েক কোয়া রসুন কুচি, প্রায় 5-6 কোয়ার মতো রসুন কুচি, আর মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এগুলো দিয়ে নাড়াচাড়া করে এরপর ভালোভাবে ভাজতে থাকবো। আর অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে করেই ভাজবো। এই ভাজতে ভাজতেই করলা, আলু বা পেঁয়াজ এগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা লালচে রং ধরে যাবে।
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর খুবই অল্প একটু দিয়েছি জিরের গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার হবে না। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এরপর কড়াইয়ের চারিদিকে বারবার ছড়িয়ে নেব আর নাড়াচাড়া করতে থাকবো যাতে একটু লালচে রং ধরে যায়। তার কারণ আলু বা করলা এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এই রেসিপিটার জন্য কিন্তু আমি একবারও ঢাকা চাপা দিইনি, ঢাকনা ছাড়াই দেখো রান্নাটা হয়ে গেল। সুন্দর একটা যেমন লালচে রং ধরেছে তেমনই বেশ ঝরঝরে হয়েছে, একে অপরের গায়ের মধ্যে আটকে যাচ্ছে না। বেশ যখন লালচে রঙটা ধরে গেছে নাবিয়ে নেব। এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা দেওয়ার পর প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। এর চেয়ে বেশি কিন্তু আর রান্না করব না, তাহলে এই ভাজা মশলার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। যতটা তেল দিয়েছিলাম তেলটা দেখো আর এক ফোঁটাও নেই, একদম সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে। যারা পাতিলেবুর রস খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু শেষে অল্প একটু পাতিলেবুর রসও দিতে পারো, তাহলে সুন্দর একটা গন্ধ বা সুন্দর একটা টকটক স্বাদের হবে। এটা তোমাদের পছন্দ মতো, এটা অপশনাল। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, যেমনই দেখতে সুন্দর হয়েছে তেমনই খেতেও সুস্বাদু। এইভাবে করলা রান্না করলে একদমই তেতো লাগে না। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি।